প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে থার্ড ইয়ারের ছেলেদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে STAT 303, কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা গত বেশ কয়েকটা ক্লাসে সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করেছি, কথা বলেছি। বিভিন্ন প্যারামিটার এস্টিমেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশনের টাইপ, প্যারামিটার এস্টিমেশন, সেগুলোর মিন ভেরিয়েন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যারামিটারের মিন ভেরিয়েন্স এস্টিমেট করা। আমরা এগুলো গত বেশ কয়েকটা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে তোমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করছি। আজকে এটার উপরে ক্লাস নিব। এখন সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমরা যেটা দেখেছিলাম যে দুইটা ভেরিয়েবল থাকে, এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল একটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। তাদের মধ্যে যে লিনিয়ার রিলেশন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বাট মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনকে আমরা কি বলি? এটাও ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক that uses several explanatory variable to predict the outcome of a response variable. এখানে বলা হয়েছে যে সেভারেল এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কয়েকটা থাকবে টু প্রেডিক্ট দ্য আউটকাম অফ এ রেসপন্স ভেরিয়েবল। রেসপন্স ভেরিয়েবল একটা থাকবে, আমরা জানি সেটা ওয়াই। তাহলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যেটা কাজ হচ্ছে, যেটা বের করা হচ্ছে যে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস অ্যান্ড রেসপন্স ভেরিয়েবল। এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা একের অধিক সংখ্যক থাকবে এবং রেসপন্স ভেরিয়েবল কিন্তু আবার একটাই। In essence, multiple regression is the extension of ordinary least square regression that involves more than one explanatory variable. আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে দেখেছি যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল একটা থাকবে, বাট যখনই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আমরা যাব তখনই সেখানে কি থাকবে? মোর দ্যান ওয়ান এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, অর্থাৎ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল একের অধিক সংখ্যক থাকবে। আমরা মডেলটা দেখলেই বুঝতে পারবো যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কিভাবে একের অধিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা রেসপন্স ভেরিয়েবলের প্রেডিকশন করা হয়। Multiple regression is an extension of simple linear regression. It is used when we want to predict the value of variable based on the value of two or more other variables. অর্থাৎ দুইটা বা তার বেশি ভেরিয়েবল নিয়ে কাজ করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু প্রেডিক্ট করা হয়। The variable we want to predict is called the dependent variable. আমরা আগেও দেখেছি এটা, যে ভেরিয়েবলটার আমরা প্রেডিক্ট করতে চাই সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ফর সামটাইমস দ্য আউটকাম, টার্গেট অর ক্রিটেরিয়ন ভেরিয়েবলস বলা হয় এটাকে। The variables we are using to predict the value of the dependent variable are called independent variables. For sometimes the predictor, explanatory or regressor variable. তাহলে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা বলতে পারি যে আউটকাম অথবা টার্গেট, অর বলা হয় ক্রিটেরিয়ন ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আরো বেশ কয়েকটা নাম আছে, সেগুলো হচ্ছে প্রেডিক্টর, এক্সপ্লেনেটরি অথবা রিগ্রেসার ভেরিয়েবলস। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে এই নামগুলো দিয়েও তোমাদেরকে মডেল স্পেসিফাই করতে বলা হতে পারে অথবা ডিফাইন করতে বলা হতে পারে। এই জন্য এই নামগুলো তোমরা মনে রাখবে। এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে, we could use multiple regression to understand whether
performance can be predicted based on revision time, test activity, lecture attendance, and gender. Alternately, you could use multiple regression to understand whether daily cigarette consumption can be predicted based on smoking duration, age, when started smoking, smoker type, income, and gender. অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জড়িত এই ধরনের রিলেশন বের করতে গেলে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করতে হবে। যেমন এখানে এক্সাম পারফরমেন্স কিসের উপর ডিপেন্ড করছে, যে রিভিশন টাইম, টেস্ট সে কতটুকু অ্যাংজাইটিতে আছে সেটা, আবার লেকচার অ্যাটেন্ডেন্স ঠিক মতো ফলো করেছে কিনা, অথবা জেন্ডার ভেদেও এটা ভ্যারি করতে পারে। এতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা এক্সাম পারফরমেন্সটা প্রেডিক্ট করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। দেন আমরা একটা মডেল দেখছি যে yi is equal to beta 0 plus beta 1 xi 1 x beta 2 xi2 plus up to beta p xip হবে এখানে, where I is equal to n observations। তাহলে এখানে তোমরা সিম্পল লিনিয়ার মডেলে তোমরা দেখেছো যে এখানে yi is equal to beta 0 plus, এখানে প্লাস এরর টার্ম একটা আছে, এখানে আসে নাই, তোমরা একটু খেয়াল করবে, এখানে প্লাস এরর হবে, নিচে এটা দেয়া আছে, এটা এখানে মিসিং হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, যাই হোক। where I is equal to 1 to n সংখ্যক অবজারভেশন, yi ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, xi এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, y ইন্টারসেপ্ট, বিটা 0 হচ্ছে y ইন্টারসেপ্ট কনস্ট্যান্ট টার্ম, এটা বিটা p হচ্ছে স্লোপ কোএফিশিয়েন্ট ফর এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। প্রত্যেকটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের সাথে স্লোপ কোএফিশিয়েন্ট হচ্ছে, যেমন x1i এর সাথে বিটা 1, xi2 এর সাথে xi1 এর সাথে বিটা 1, xi2 এর সাথে বিটা 2, এভাবে xip এর সাথে বিটা p। এপসিলন হচ্ছে মডেলস এরর টার্ম। তাহলে এটা একটা মডেল, আমরা পরবর্তীতে আরো কয়েকটা মডেল দেখব। তো রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কিছু কি টেকওয়েস আছে, এগুলো আমরা একটু দেখি। যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, অলসো নোন সিম্পলি অ্যাজ মাল্টিপল রিগ্রেশন, is a statistical technique that uses several explanatory variables to predict the outcome of response variable. আমি এর আগেও এই কথাটাই বলেছি যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেখানে বেশ কিছু এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ইউজ করা হয় টু প্রেডিক্ট আউটকাম অফ রেসপন্স ভেরিয়েবল, এটা মূল কথা। এরপরে আসছে মাল্টিপল রিগ্রেশন ইজ অ্যান এক্সটেনশন অফ লিনিয়ার রিগ্রেশন that uses just one explanatory variable. আমরা যখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন ওএলএস মেথডে যেটা করি, ওখানে একটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল থাকে, তো যখন একের অধিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল নিয়ে কাজ করি তখনই সেটা হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। কাজে এটাকে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের এক্সটেনশন বলতে পারি। Multiple linear regression is used extensively in econometrics and financial inference. অর্থাৎ ইকোনোমেট্রিক্স এর ক্ষেত্রে ইকোনোমেট্রিক্স সংক্রান্ত কোনো ডাটা বা ফিনান্সিয়াল কোনো ইনফরমেশন যদি আমরা ইনফারেন্স করতে চাই, তখন রিগ্রেশন মডেলটা, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলটা খুবই ইউজফুল। কারণ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে আমরা যেহেতু একের অধিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল নিয়ে কাজ করি, ইকোনোমেট্রিক মডেলেও বা ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে কোনো একটা রেসপন্স ভেরিয়েবল অনেকগুলো এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল কিন্তু আমরা ওখানে ইউজ করে থাকি। আমরা কিছু অ্যাজাম্পশন, প্রত্যেকটা মডেলেই কিন্তু অ্যাজাম্পশন থাকে, এখানে আমরা থিওরিটিক্যালি কিছু অ্যাজাম্পশন বলতেছি, একটু মাথায় রাখো, এগুলো পরে তোমরা ম্যাথমেটিক্যালিও পাবে। যেমন বলা হয়েছে যে দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলাই হয়েছে যে লিনিয়ার রিগ্রেশন, সো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকবে, এটা একটা অ্যাজাম্পশন।
আর একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর নট টু হাইলি কোরিলেটেড উইথ ইচ আদার। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে বেশ কিছু, একের বেশি, এবং ওখানে কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে খুব অতি উচ্চ মাত্রার কোরিলেশন থাকবে না। ঠিক আছে? যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো রিলেটেড বাট নট টু হাইলি কোরিলেটেড উইথ ইচ আদার। দেন আরেকটা দেখি আমরা, why observations are selected independently and randomly from population. ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমরা randomly সিলেক্ট করব এবং এগুলো ইন্ডিপেন্ডেন্ট। এই ওয়াই অবজারভেশন বা রেসপন্স ভেরিয়েবল গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট এবং randomly সিলেক্টেড ফ্রম পপুলেশন। রিগ্রেশন মডেলে সবসময় রেসিডুয়াল থাকবে। রেসিডুয়াল আমরা আগেও বলেছি এটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 and ভেরিয়েন্স সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার হবে এখানে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু জেনে নিলাম যে অ্যাজাম্পশন গুলো থিওরিটিক্যালি কি কি হতে পারে। এখানে আবার আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরো ইউ আর এ পাবলিক হেলথ researcher interested in social factors that influence heart disease. You survey 500 towns and gather data on the percentage of the people in each town who smoke, the percentage of people in each town who bike to work, and the percentage of people in each town who have heart disease. Because you have two independent variables and one dependent variable and all your variables are quantitative, you can use multiple linear regression to analyze the relationship between them. তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল থাকবে আছে। যেহেতু এখানে দুইটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, কাজেই এখানে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন না করে কি করব, আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করব। তাহলে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ইউজ আবার একটু দেখি। এখানে দুটা ইউজের কথা বলা হয়েছে, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ টু এস্টিমেট দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি যে কখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করে আমরা কি জানতে পারি, যে আমরা এটা দিয়ে বুঝতে পারি যে হাউ স্ট্রং দ্য রিলেশনশিপ ইজ বিটুইন টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট ইজ how rainfall, temperature, and amount of fertilizer added affect crop growth. একটা ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করতে হয়। শুধু তাই নয়, এটার সাথে ফার্টিলাইজার রিলেটেড, আমি জমিতে কি পরিমাণ সার দেয়া হচ্ছে, যেমন একটা উৎপাদন কিন্তু বৃষ্টি, টেম্পারেচার বা তাপমাত্রা এবং ফার্টিলাইজারের পরিমাণের উপরে ডিপেন্ড করছে। তাহলে এই ক্রপ গ্রোথ বা ফসলের যে উৎপাদন বা গ্রোথ যে কি হারে বাড়ছে, সেটা কিন্তু এই তিনটা ভেরিয়েবলের সাথে রিলেটেড। তাহলে এই তিনটার সাথে এই তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট ইজ রেইনফল, টেম্পারেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার, এই তিনটা এই ক্রপ গ্রোথের সাথে কি পরিমাণ রিলেটেড বা রিলেশনটা কতটুকু, সেটা দেখার জন্য আমরা মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করে থাকি। Number 2, the value of the dependent variable at a certain value of the independent variables, that is the expected yield of a crop at certain levels of rainfall, temperature, and fertilizer addition. অর্থাৎ এই সার্টেন ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি পরিমাণ এফেক্ট হচ্ছে বা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, সেটা দেখার জন্য কিন্তু আমরা এখানে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করতে পারি। তাহলে আমরা এতক্ষণ যা যা দেখলাম, সিম্পলি কতগুলো বিষয় আমরা দেখলাম, যে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের ডেফিনেশন, ইউজ, একটা মডেল, মডেলের মধ্যে কি কি আছে, তাছাড়া আমরা কিছু এক্সাম্পল দেখলাম। তোমরা কিন্তু এক্সাম্পল গুলো মাথায় রাখবে, কারণ ভাইবা বোর্ডে কিন্তু এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমাকে যখন কোনো কিছু বুঝিয়ে বলতে বলা হবে, তখন কিন্তু তোমার সেটা এক্সাম্পল দিয়ে বললে তোমার সেটা তুমি ভালো পারফরমেন্স দেখাতে পারবে।
কাজেই প্রত্যেকটা টপিকেই এক্সাম্পল কিন্তু খুবই মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা তোমার না বললেই নয় যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমার ভালো মতো মনে রাখতে হবে এবং সেগুলো তুমি রিপ্রেজেন্ট করতে পারবে তাহলে। আমরা এখানে আবার একটু দেখি যে রিগ্রেশন মডেলটা কি আছে এখানে। দেখো যে আমরা একটা এখানে মডেল একটা করা হয়েছে যে yi is equal to, এখানে একটা এক্সাক্ট মডেল দেওয়া হয়েছে যে মাল্টিপল রিগ্রেশন মডেল এভাবে আমরা লিখতে পারি yi is equal to বিটা 0 বিটা 1 x1i বিটা 2 x2i। এভাবে আমরা এর আগেও একটু এই টাইপের মডেল একটা দেখিয়েছিলাম যেখানে এপসিলনটা দেখা যাচ্ছিল না, এখানে আমরা আবার দেখাচ্ছি যে তাহলে এখানে i এর মান 1 to up to n, yi is the dependent variable, xi's are the independent variable, and epsilon the error term. Here we have a dependent variable and k explanatory variables excluding the intercept term. ঠিক আছে, এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা yi, আর k সংখ্যক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আছে যেটা দেখো বিটা 1 বিটা 2 আপ টু বিটা k, এই প্রত্যেকটা কোএফিসিয়েন্টের সাথে x1i x2i আপ টু xki, তার মানে k সংখ্যক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আছে excluding the intercept term. This model is also called a k plus 1 variable regression model. ঠিক আছে, ওয়ান হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কে সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো আমরা এটাকে বলতে পারি কে প্লাস ওয়ান ভেরিয়েবল রিগ্রেশন মডেল। দেন এখন আমরা অ্যাজাম্পশন দেখি যে এই মডেলটার জন্য কি কি আমরা জেনারেল অ্যাজাম্পশন গুলো এর আগে দেখেছিলাম। ঠিক আছে, এখন আমরা এই মডেলটার জন্য কি অ্যাজাম্পশন সেটা দেখি যে the relationship between y and x is linear but no exact relationship exists between two or more x's. That is, আমরা এটা আগেও বলেছি যে y and x এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে কিন্তু x ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো এক্সাক্ট রিলেশন থাকবে না। আমরা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনটা অতিমাত্রায় থাকবে না, মানে রিলেশন থাকবে বাট নট হাইলি কোরিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো এখানে বলা হয়েছে এই কথাটাই যে y and x এর মধ্যে কিন্তু পারফেক্ট রিলেশনশিপ থাকতে পারে যেহেতু লিনিয়ার, বাট শুধু x ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো পারফেক্ট রিলেশনশিপ থাকবে না। 2 নম্বরে বলা হয়েছে x's are non-stochastic variables whose values are fixed. x's গুলো কিন্তু ফিক্সড ভ্যালু থাকবে, x ভ্যালুগুলোর চেঞ্জের সাথে y এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়। আমরা যখন মডেল এস্টিমেট করি বা প্রেডিক্ট করতে যাই তখন প্যারামিটার এস্টিমেট করার পরে আমরা প্যারামিটার ভ্যালুগুলোর সাথে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো বসিয়ে আমরা y এর বিভিন্ন মান পাই। সেই ক্ষেত্রে কিন্তু y টা ভ্যারি করবে বাট x এর ভ্যালুগুলো ফিক্সড থাকে, সেই মানগুলো বসালে y এর মানটা ভ্যারি করে। এরপরে দেখো error has expected value 0, আমরা বলেছি যে এই error টার্মটা normally distributed with mean 0 and variance sigma square, that is mean 0 মানেই হচ্ছে expected value of error is 0 and expected value of ei square that is variance is sigma square, এবং সবগুলো error এর variance কিন্তু সমান, সেজন্য এখানে বলা হয়েছে যে the error term has constant variance for all observations, that is expectation of ei square is equal to sigma square। এবং আরো assumption আছে সেটা হচ্ছে random variable ei are statistically independent, that is a covariance of eij is equal to 0 for all I not is equal to j। আরেকটা error term is normally distributed, এবং এই নরমাল ডিস্ট্রিবিউশন এর জন্য যে এখানে মিন, এখানে নরমাল ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এই তিনটা কথা একসাথেও বলা যায় বাট এখানে আমরা একটু আলাদা আলাদা বলেছি। থিওরিটিক্যালি আমরা এটা একসাথে বলেছিলাম আগে যে অ্যাজাম্পশন গুলো দেখিয়েছিলাম,
সেখানে আমরা বলেছিলাম যে EI is normally distributed with mean 0 and variance sigma square। এখানে আমরা আলাদা আলাদা বলেছি এবং বলা হয়েছে যে EI expected of EI EJ is equal to 0, that is এই এরর টার্ম গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিগ্রেশন অ্যাজাম্পশন গুলো আবার একটু দেখে নিলাম। মডেলটা দেখলাম, মডেলে কি কি ভেরিয়েবল আছে সেগুলো আলোচনা করলাম এবং এই মডেলের সাথে রিলেটেড দ্যাট ইজ রিগ্রেশন অ্যাজাম্পশন কি হতে পারে, একটা মডেলের রিগ্রেশন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য অ্যাজাম্পশন গুলো কি হতে পারে সেগুলো আমরা একটু দেখে নিলাম। এখন আমরা যাচ্ছি মডেলের প্যারামিটার এস্টিমেশন। আমরা একটা কোশ্চেন দেখি যে মডেল একবার তোমাকে write the model of multiple regression in case of two independent variable, ঠিক আছে, stating necessary assumption, estimate the parameters involved and find the variance and covariance of the estimator। আমরা আজকে মডেলটার প্যারামিটার এস্টিমেশন সম্বন্ধে দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মডেল আছে যে কনসিডার দ্য ভেরিয়েবলস y x1 x and x2 বলা হয়েছে দুইটা ইন কেস অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য একটা রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল লিখতে বলা হয়েছে। তো দেখো আমরা তাহলে মডেলটা এভাবে লিখতে পারি যে yi is equal to alpha plus beta 1 x1i plus beta 2 x2i, i এর মান 1 2 up to n, alpha is constant and beta 1 beta 2 are called partial regression coefficient of x1 and x2 respectively। অর্থাৎ beta 1 আর beta 2 হচ্ছে x1 এর জন্য একটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট আর beta 2 হচ্ছে x2 এর জন্য একটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট। এখন we have to estimate parameters with the help of sample values। আমরা তাহলে এই মডেলটা থেকে প্যারামিটার এস্টিমেট করব। এখন যেহেতু এই অ্যাজাম্পশন কিন্তু আগের মতোই যে অল অবজারভেশনস আর ইন্ডিপেন্ডেন্ট, x1 and x2 আর সেট অফ ফিক্সড ভ্যালু। আমরা যদি ওখানে আমরা বলেছিলাম কে সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, তো কে সংখ্যক আমাদের ফিক্সড ভ্যালু ছিল। তো এখানে আমাদের কিন্তু 2x দুইটা ভেরিয়েবল, সেজন্য আমরা এখানে দুইটা x1 and x2 have a set of fixed values and they are uncorrelated। অর্থাৎ এই x1 আর x2 কিন্তু লিনিয়ারলি রিলেটেড না। আমরা ওখানে এটাও বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কিন্তু লিনিয়ারলি রিলেটেড হবে না। সো এখানে x1 আর x2 আর আনকোরিলেটেড বলা হলো। আর এররটা নরমালি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 and variance সিগমা স্কয়ার। আবার এক্সপেক্টেড ভ্যালু অফ EI is 0 এবং এক্সপেক্টেড ভ্যালু অফ xi, অর্থাৎ xi এর সাথেও এরর টার্মের কোনো রিলেশন নাই। এরর টার্মগুলো নিজেদের মধ্যেও ইন্ডিপেন্ডেন্ট এবং এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের সাথেও ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই অ্যাজাম্পশন গুলো আমাদের এখানে আবার মনে রাখতে হবে যে টু ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যাজাম্পশন গুলো আমরা কি বলেছি। এখন আমরা প্যারামিটার এস্টিমেশনে যাচ্ছি। দেখো একটু স্লাইড একটু, আমরা এর আগে কিন্তু প্যারামিটার এস্টিমেশন কিভাবে করি ওএলএস মেথডে তোমাদের মনে আছে যে আমরা লিস্ট স্কয়ার মেথডে এরর টার্ম কি করি, মডেলটা এরর বের করি EI is equal to yi minus yi এস্টিমেট করে সেখান থেকে আমরা একবার আলফার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আর একবার বিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তো এখানে কিন্তু আমাদের তিনবার, একটা হচ্ছে আলফা এর জন্য একবার ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু টু ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে আমাদের বিটা 1 এর সাপেক্ষে একবার ইয়ে করতে হবে আর একবার বিটা 2 এর সাথে বিটা 2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি যে ডেল আমরা মডেলটা নিয়েছিলাম আলফা ইজ ইকুয়াল টু y is equal to alpha plus beta 1 x1i plus beta 2 x2i। এখন আলফা এস্টিমেট, বিটা 1 এস্টিমেট, বিটা 2 এস্টিমেট, এগুলোকে আমি যদি এস্টিমেটেড ভ্যালু অফ আলফা বিটা এন্ড বিটা 2 বলে থাকি
তাহলে আমাদের এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনটা হবে এটা, yi is equal to alpha yi estimated is equal to alpha estimated plus beta 1 estimated x1i plus beta 2 estimated x2i। তাহলে আমরা ei লিখতে পারি যে yi minus yi estimated value, আমরা আগে যেভাবে ei করেছিলাম, এবং এখানে আমরা কি করেছি, yi এর estimated value এর মানটা এখানে বসিয়েছি, যেটা আমরা আগে লিখেছিলাম। এখন এটাকে আমরা sum of ei square লিখেছি, কারণ error sum of squares কে ডিফারেন্সিয়েট করে মিনিমাইজ করে আমরা ডিফারেন্সিয়েট করে আমরা লিস্ট স্কয়ার মেথডে প্যারামিটার গুলো এস্টিমেট করে থাকি। তাহলে আমরা এটাকে আমরা ধরেছি s is equal to sum of ei square is equal to yi minus alpha estimate plus beta 1 estimate x1i minus beta 2 estimate x2i এটার হোল স্কয়ার। এখন আমরা এটাকে আলফার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। দেখো, এটা তোমরা পারো, এটা আমার আলাদা করে বোঝানোর কিছু নেই। তোমরা লিস্ট স্কয়ার মেথডে এস্টিমেশন আগেও শিখেছো, বিভিন্ন ক্ষেত্রে শিখেছো। সিম্পল তোমরা যখন ফার্স্ট ইয়ারে প্যারামিটার এস্টিমেশন শিখেছো কোরিলেশন রিগ্রেশনের ক্ষেত্রে, তখনও তোমরা এই মেথডেই করেছো। আবার আমরা যখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল দেখালাম, সেখানেও আমরা এই লিস্ট স্কয়ার মেথডে আমরা প্যারামিটার এস্টিমেট করেছি। এখন দেখো যে আমরা এটা কি করেছি, যে ডিফারেন্সিয়েট করেছি আলফা এর সাপেক্ষে। আলফা এর সাথে আমাদের এখানে কি ছিল, দেখো এখানে আলফা এর সাথে একটা মাইনাস ছিল, সেই মাইনাস 1টা আমরা এখানে গুণ করে দিয়েছি, স্কয়ার 2টা আমরা সামনে নিয়ে এসেছি, আর কিছু না। এখন মাইনাস তো আমরা এই পাশে নিয়ে চলে আসছি, এই পাশেও নিয়ে নিতে পারি। মাইনাস এখানে তেমন কোনো ফ্যাক্টর না, কারণ -2 আমরা এই পাশে নিয়ে আসলে -2 এই পাশে নিয়ে আসলে 0 হয়ে যাচ্ছে, বা -2 দ্বারা যদি আমি উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলেও -2 কেটে গিয়ে 0 হচ্ছে। এখন এখানে আমরা সামেশন নিয়েছি, এ যেহেতু একটা কনস্ট্যান্ট, এর সাথে সামেশন হবে না, n আসছে। বিটা 2 সামেশন x1i, বিটা 1 সামেশন x1i মাইনাস বিটা 2 সামেশন x2i। তাহলে আমরা ভেরিয়েবল গুলোকে একপাশে নিয়ে গিয়েছি, আমরা এই পাশে রেখেছি na, তাহলে আমরা এই পাশে নিয়ে গিয়েছি সামেশন yi মাইনাস বিটা 1 সামেশন x1i মাইনাস বিটা 2 সামেশন x2i। এখন আমরা উভয় পক্ষকে n দ্বারা ভাগ করে আমরা কিন্তু এর এস্টিমেটেড ভ্যালু পেয়ে গেছি। তাহলে তোমরা দেখো এখানে আমরা a এস্টিমেটেড ভ্যালু, আলফা এর এস্টিমেটেড ভ্যালু পেয়েছি। আলফা এর এস্টিমেটেড ভ্যালু ইজ ইকুয়াল টু y বার মাইনাস বিটা 1 x1 বার মাইনাস বিটা 2 এস্টিমেটেড x2 বার। এখন আমাদের বিটা 1 বিটা 2 এর এস্টিমেটেড ভ্যালু বের করতে হবে। একইভাবে আমরা বিটা 1 এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করি, বিটা 1 এর সাফিক্স ছিল x1i, তো মাইনাস x1i এখানে গুণ হয়ে যাচ্ছে, সিম্পল বিষয়। তো -2 একইভাবে দুই পাশ থেকে চলে যাবে, x1i আমরা প্রত্যেকটার সাথে আবার গুণ করে নিতে পারি। তাহলে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে x1i যদি y এর সাথে গুণ করি, প্রত্যেকটার সাথে x1i চলে আসছে। একইভাবে x1i এখানে আমরা y বার, আমরা যে আলফার মান এস্টিমেট করেছি সেই মানটা এখানে বসিয়েছি, ঠিক আছে। বসানোর পরে আমরা এখানে পেয়েছি n x1 বার মাইনাস বিটা 2 বিটা 1 এস্টিমেট x1 স্কয়ার বিটা 2 এস্টিমেট x1i x2i। এখন এটাকে আমরা ভেঙে নিয়েছি nx বার দ্বারা, nx1 বার দ্বারা ব্র্যাকেটের ভিতরের সবগুলো আইটেমকে গুণ করে দিয়েছি, তারপরে যা ছিল লিখেছি। এইভাবে আমরা ইকুয়েশনটাকে সলভ করেছি, স্টেপ বাই স্টেপ সলভ করেছি। তোমরা এটা একটু দেখে নাও। আমরা কি করেছি, এখানে বিটা 1 কমন নিয়েছি, এরপরে বিটা 2 কমন নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পরে এখানে বিটা 1 x1i মাইনাস n x1 বার স্কয়ার মাইনাস বিটা 2, এখানে আমরা x2i x1i x2i মাইনাস n x1 বার
x2 বার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা এখন এই মানগুলো ইউজ করে আমরা পেয়েছি β1 β2 মাইনাস এই টার্মটা। তাহলে দেখো এইটুকু হচ্ছে S11 অর্থাৎ সাম অফ স্কয়ারস অফ x1। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ x1 x2। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ x1 এবং y। এখন আমরা এখানে এই মানগুলোকে β1 estimate S11 plus β2 estimate S12 minus S1y এভাবে লিখে is equal to 0। এখন আমরা দেখব একইভাবে β2 এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি। সিমিলার অ্যাজ 3 আগের মতোই আমরা এখানে β2 এর ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি এই টার্মটা, দ্যাট ইজ এই টার্ম। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এটা লিখতে পারি যে β1 ডিভাইডেড বাই মাইনাস S12 S2y প্লাস S22 S1y ইজ ইকুয়াল টু β2 এস্টিমেট ডিভাইডেড বাই এটা এবং 1 ডিভাইডেড বাই এটা। এখান থেকে আমরা β1 ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। নেক্সট আমরা β2 লিখতে পারি, এটাও পড়ে যাবে ডিভাইডেড বাই এটা। এভাবে আমরা β1 β2 এস্টিমেট করতে পারি। তাহলে আমরা প্যারামিটার এস্টিমেশনটা আজকে দেখলাম রিগ্রেশন মডেল, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে কিভাবে আমরা β1 আলফা β2 এগুলো আমরা এস্টিমেট করি সেটা দেখলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে β1 β2 এস্টিমেট করে দেখো β2 আবার আমরা এটা পাচ্ছি। সো দ্য ফিটেড রিগ্রেশন লাইন ইজ আলফা প্লাস β1 x1i প্লাস β2 x2i। তাহলে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের আজকে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে, আমরা প্রথম থেকে আবার একটু দেখে আসি যে ডেফিনিশন শিখেছিলাম, মডেল শিখেছিলাম, ইউজেস শিখেছিলাম, কিছু কি পয়েন্ট দেখেছি, অ্যাজাম্পশন, ডেফিনিশন, এক্সাম্পল, অ্যাজাম্পশন এগুলো মূল বিষয়। তারপরে মডেল এস্টিমেশন, মডেলটা দেখানো, মডেলটা ব্যাখ্যা করা এবং অ্যাজাম্পশন গুলো বলা, এক্সাম্পল দেখেছি 2-3টা এবং এখানে আমরা কিছু 2টা ইউজও দেখেছি যে কেন আমরা রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করি বা কি কাজে লাগে। এরপরে আমরা একটা মডেল দেখেছি, মডেলটার আবার কিছু অ্যাজাম্পশন দেখেছি। নেক্সট আমরা যেটা করেছি যে কিভাবে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে প্যারামিটার এস্টিমেট করতে পারি। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করি। তোমরা এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবে। আমরা বারবারই একটা কথা বলি যে তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলো কিছুই মনে থাকবে না। যত প্র্যাকটিস করবে তত তোমাদের এগুলো আয়ত্তে আসবে এবং পরীক্ষায় ভালো মতো লিখতে পারবে। পরিসংখ্যান বিষয়টাই এরকম, এটা পুরোটাই প্র্যাকটিসের বিষয়। আমরা আগেও এই কথাগুলো তোমাদের বারবার বলি যাতে তোমরা নিজেদেরকে আরেকটু দক্ষ এবং পড়াশোনার মধ্যে মনোযোগী করতে পারো এবং নিজেদেরকে পুরোপুরি পরীক্ষার জন্য বা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তৈরি করতে পারো এবং কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো আমরা আজকে এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।